দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই যে এবারের সরকারের যে পতন হলো, এই সরকার পতনে বর্তমান যে কোটা সংস্কার আন্দোলন, এটার ভূমিকা কতটুকু? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শকদেরকে শুভেচ্ছা জানাই যে আপনি জানেন যে আজকে আমি কারাগার থেকে মুক্তি পেয়েছি। আর ভালো লাগছে যে এদেশের ইতিহাস তো তরুণদের ইতিহাস, ছাত্র আন্দোলনের ইতিহাস। সেটা 52 থেকে যদি দেখেন, 52 থেকে 69, 62, 71-এর মুক্তিযুদ্ধ, ইভেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটা ছাত্রদের দ্বারাই হয়েছে। তো আজকে সব পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখনকার তরুণ প্রজন্ম কেন দেশ, সমাজ, রাষ্ট্র নিয়ে ভাবে না। তো আমরা 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করি, আন্দোলনটা শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে এবং আন্দোলনটা শেষ হয়েছিল 4 অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে। প্রায় 8 মাস আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনের যে নাটকীয় মোড়, কখনো প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দেন কোটা থাকবে না, আবার সেটা প্রজ্ঞাপন হয় না, আবার যখন আমরা আন্দোলন করি আবার ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়। এরকম হামলা মামলার মধ্যে দিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 4 অক্টোবর কোটা বাতিল করে। তো ভালোই চলছিল, আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আমরা তো সার্ভাইভ করতে পারছিলাম না, যে কারণে আমরা ওইটা মেনে নিয়েছিলাম। কিন্তু ওইটাকে যখন আবার কোর্টের মাধ্যমে আবার কামব্যাক করে আনা হয়েছে, তখন কিন্তু আবার সেই সময়েরই যারা আন্দোলনকারী ছিল, এই যেমন নাহিদ এখন প্রধান সমন্বয়ক, সে কিন্তু আমার 2019 সালে আমার সাথে ডাকসুতে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছে। আসিফ, ওরা সবাই আমাদের ওই সময় ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের জুনিয়র ছিল, ওরা আন্দোলন সে সময় করেছে আমাদের সাথে, আমরা নেতৃত্ব দিয়েছি। এইবার আবার যখন আমরা ছাত্র শেষ হয়ে গেছে, আমরা বের হয়ে গিয়েছি, ওদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং আমাকে যে ডিবি কার্যালয়ে টর্চার করা হয়েছে যে আমি কেন 8 দফা ওদেরকে লিখে দিলাম, ওদের সাথে কেন আমি যোগাযোগ করলাম, এই আন্দোলনে তাদেরকে কেন গাইড করলাম। তো এই কোটা সংস্কার আন্দোলনটা এবারও, টু বি অনেস্ট, আমরা শুরুর দিকে ওদেরও ইন্টেনশনটাই ছিল যে এই কোটার একটা যৌক্তিক সংস্কার, কিন্তু যখন আপনার বিশেষ করে প্রধানমন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, ছাত্রদেরকে রাজাকার বলা এবং ওবায়দুল কাদের ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করার মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েক জায়গায় শিক্ষার্থীর উপর হামলা করলো, তখন কিন্তু সব পর্যায়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রতিক্রিয়া দেখাতে লাগলো। সরকার সেটাকে কীভাবে ডিল করলো? গুলি করে। তখনই আমরা বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছি ওদের সাথে আলোচনা করে যে এখন আর এইটা 8 দফার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এখন এটাকে এক দফায় নিয়ে যেতে হবে যে ঘাতক সরকারের পদত্যাগই এখন গণদাবি। এই গণদাবি আদায়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারই এখন ছাত্র জনতার দাবি। সেই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার 18 থেকে এই পর্যায়ক্রমে লিডারশিপ কিন্তু আজকের এই আন্দোলনটাকে এই জায়গায় নিয়ে এসেছে। তবে আমি ধন্যবাদ জানাই যে যে আমরা এই সময়ের যারা তরুণ, তাদেরকে অনেকে বলছে যে ফার্মের মুরগি, পোল্ট্রি জেনারেশন, যে তারা প্রতিবাদ করতে মানে আন্দোলন করে না দেশ নিয়ে। এইবার দেখেছেন কত ম্যাচিউরড বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এই ধরনের কথা হচ্ছিল। হ্যাঁ, কত ম্যাচিউরডলি আন্দোলন ডিল করেছে এবং এখন পর্যন্ত আন্দোলন, সরকার পতন হয়েছে, এখন পর্যন্ত আমরা সহ তরুণ পুরো প্রজন্ম আমরা বলছি যে এই অন্তর্বর্তী সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। আগামী আপনার নির্বাচনের মধ্যে দিয়ে যেই সরকার আসবে, সেই সরকারেও তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে। ওল্ড জেনারেশন করাপ্টেড পলিটিক্স, প্রতিহিংসা পরায়ণ পলিটিক্স, প্রতিশোধ পরায়ণ কিন্তু পলিটিক্স, আমরা যেটি দেখতে পেলাম যে সমন্বয়করা যে ডক্টর ইউনূসকে প্রধান করে বলা হয়েছে এবং আরো অনেকের নাম আমরা দেখতে পাচ্ছি, সেখানে কেউ তরুণদের আমরা দেখতে পাচ্ছি না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এখন ডক্টর ইউনূস তো বাংলাদেশের একমাত্র একটা নোবেল লরিয়েট ব্যক্তি এবং সব শ্রেণী পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য। আন্তর্জাতিকভাবেও এই মুহূর্তে যে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে, ফাইন্যান্সিয়াল এবং ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন ধরনের, সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কিন্তু মানে উপযুক্ত ব্যক্তি এই মুহূর্তে নেই। কাজে তার বিষয়টা তো একেবারে সব দলই আমি দেখলাম যে ওয়েলকাম জানিয়েছে। আমরা জেলখানায় সব দলের সাথে আলোচনা করেছি, আমরাও এটাই মনে করেছিলাম, ছাত্ররাও রাইটলি চুজ করেছে। পাশাপাশি অন্য যে নামগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ফাইনাল হয়নি, ছাত্ররা কয়েকটা নাম। এখন তাহলে সরকার গঠনের পরবর্তী সিদ্ধান্তগুলো কি হওয়া উচিত বলে মনে করেন? এখন প্রধান উপদেষ্টা
ডক্টর ইউনূসকে তো আগে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড করতে হবে, তারপরে অন্য উপদেষ্টাদের নিয়োগ, সেখানে ছাত্ররা বেশ কয়েকজনের নাম দিয়েছে। রাজনৈতিক দল এখন ধরেন ছাত্রদের, এটা ঠিক, তাদের তো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। একটা পলিসি তারা দিতে পারে, কিন্তু সেই পলিসি রাষ্ট্রীয় পর্যায় থেকে রিভিউ করে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায় না, বাস্তবতার সাথে মিল রেখে অনেক কিছু ম্যাটার আছে। সেটাতে তারা বেশ কয়েকজনের নাম দিয়েছে। আমি মনে করি রাজনৈতিক দল তো রাষ্ট্র পরিচালনা করেছে, এবং রাজনৈতিক দল এখন একটা তো বড় স্টেক হোল্ডার, বিশেষ করে অপোজিশন লিডাররা। তো তাদের সাথে আলোচনা করে ছাত্রদের প্রস্তাবের সাথে সমন্বয় করে একটা উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে, এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু নির্বাচন দিতে হবে। আবার যদি আমরা 111-এর মতো আবার যদি ধরেন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, তারা 2 বছর 3 বছর আবার একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া করলো, আবার কিন্তু বাংলাদেশ একটা খাদের কিনারে চলে যাবে। তাহলে এই আমরা ছাত্র যুবক বারবার রক্ত দেব, জীবন দেব। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে 3 মাসের মধ্যে একটা না, আমরা এটাই মনে করি যে অবশ্যই 3 মাসের মধ্যেই আপনার এই অন্তর্বর্তী সরকারের একটা নির্বাচনী ফ্রেমের মধ্যে নির্বাচনের আয়োজনের। নিশ্চয়ই। নুরুল হক নূর, আমরা আলোচনায় ছিলাম, আমরা এবার একটু জানতে চাই যে ছাত্ররা এবারের যে আন্দোলন সেটিকে ঘিরে কিন্তু তাদের মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন ছাত্রদের সামনের যে দায়িত্ব এবং সামনে তাদের চ্যালেঞ্জগুলো কি থাকতে পারে? না, আমি অবশ্যই মনে করি যে এখন আমাদের ছাত্র তথা তরুণ প্রজন্ম, এবং এই আন্দোলনটা তো শুধু তরুণরা ছাত্ররা করেনি, তার সাথে যে অভিভাবকরা, ছাত্র জনতা এই আন্দোলন গণঅভ্যুত্থান ঘটিয়েছে। কাজেই পুরো ছাত্র জনতার ফোকাস থাকতে হবে পরবর্তী ধাপগুলো কি হচ্ছে। সেটা আমরা বলেছিলাম যে 71 সালে যেই বেসিক আপনার ভিত্তির উপরে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা, যেখানে নাগরিকদের মর্যাদা থাকবে, নাগরিক মর্যাদা নিয়ে বাস করবে, এই যে বেসিক ফিলোসফির উপরে, ধারণার উপরে দেশের স্বাধীনতার রূপরেখা দেওয়া হয়েছে। স্বাধীনতার আজকে আমরা এই 53 বছরে কি আমরা সেটা অর্জন করতে পেরেছি? তো স্বাধীনতা তো 53 বছর আমরা পার করে ফেলেছি। আবার যদি আসেন যে আপনার 75-এর পরে বা আপনার দেশ স্বাধীনের পরে নানান ধরনের পাল্টা ক্ষমতা দখলে হত্যা হয়েছে। 2 প্রেসিডেন্ট, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো তার পরবর্তীতে 90-এ এরশাদ পতনের পরে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা প্রবেশ করলাম। সেই পথটা কি আমাদের মসৃণ ছিল? এই পার্লামেন্টারি ডেমোক্রেসি থেকে 90-এর পরে এই যে আজকে পর্যন্ত আমরা কি সব সরকারের আমলে পরিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি? আমাদের নাগরিক অধিকার, আমাদের স্বাধীনতা, এটা কি ছিল না। সেই জায়গা থেকে এখন এই যে হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে এবং লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই যে দ্বিতীয় মুক্তি সংগ্রাম আমরা বিজয় অর্জন করলাম, এই অর্জন যেন ম্লান না হয়ে যায়। যেটা আমরা আপনার শিরোনামে দেখছিলাম, সংখ্যালঘুদের বাসাবাড়িতে কেন হামলা হবে, কারা হামলা করছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করছে, এই দুষ্কৃতকারীদেরকে ছাত্র জনতাকেই রুখে দিতে হবে। সংখ্যালঘুরা কেন টার্গেট হবে? এবং আমরা কিন্তু দেখেছি ছাত্র জনতা কিন্তু তারা পাহারা দিচ্ছে, হ্যাঁ, ছাত্র তো ভূমিকা নিচ্ছে। তো এই জন্য এই যে প্রত্যাশাটা, এইটা এখন তো আপনার ল অ্যান্ড অর্ডার ভালোভাবে কাজ করছে না, ট্রাফিক ছাত্ররা কন্ট্রোল করতেছে। সো কোন জায়গায় সংখ্যালঘুরা আছে, ছাত্রদের সমন্বয় কমিটি করে দিতে হবে ছাত্র জনতাকে নিয়ে। এবং রাজনৈতিক দল হিসেবে আমাদেরও দায়িত্ব যে সংখ্যালঘুদেরকে নিরাপদ করা, এবং আপনার সুজনের জায়গা থেকে যেটা এসেছে যে এই ইন্টারিম গভর্নমেন্টের উপরেও নজর রাখা, যেই আকাঙ্ক্ষা থেকে ছাত্র জনতা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে সেই আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে কিনা। এখন শুধুমাত্র একটা নির্বাচন দিলে, নতুন একটা সরকার আসলে কিন্তু এই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে না। এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো যে নিপীড়নমূলক আইন, স্বাধীন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা হরণ করা, আইন বাতিল করতে হবে। আমি রাজনীতি করার অপরাধে ডিবি কার্যালয়ে আমাদেরকে নিয়ে আপনার গরুর মতো চোর যেভাবে পিটে ওইভাবে ঝুলাইয়া পিটাইছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ডাকসুর বিপিএ রাজনীতি করা আমার অপরাধ, আমাকে একজন এডিসি, একজন এসি ঝুলাই পিটাইবে, আমার এখনো শরীরে কালো দাগ রয়েছে সারা শরীরে, এইটাকে আমার অপরাধ। তো এই যে ক্ষমতার পরিবর্তন হলে যারা ক্ষমতা আসে, বিরোধী মত যে নির্মূল করার যে একটা প্রচেষ্টা, এটা কিন্তু সব সরকারের আমলেই কম বেশি। আপনি যে বিষয় নিয়ে বলছিলেন যে এইগুলো আনতে তো একটা সুস্থ রাজনৈতিক চর্চা দরকার, সেটাই তো আমাদের দেশে নাই, সেটা কিভাবে ফেরানো সম্ভব? এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে যেটা করতে হবে, সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এই ছাত্রদেরকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। যখন ছাত্র সংসদটা থাকবে, বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত আপনার জ্ঞান চর্চার একটা তীর্থভূমিতে পরিণত হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, শিক্ষকদেরও একটা অন্যরকমের পরিবেশ তৈরি হবে, যেটা আলটিমেটলি পরবর্তীতে এখানে জাতীয় রাজনীতিতেও একটা পরিবর্তন আনতে বাধ্য করবে। দেখেন 90-এ
আপনার ডাকসুর আন্দোলনের ফলে, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনের ফলে এরশাদের পতন হলো, কিন্তু 90-এর পরে কিন্তু আর ডাকসু নির্বাচন হয়নি। তো কাজী যার ফলে ছাত্র রাজনীতিতে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে। আমি 28 বছর পরে ভিপি হয়েছি। 28 বছর যদি নির্বাচন হতো তাহলে আমার চেয়ে মেধাবী, আমার মতো আর অনেক ছাত্রনেতা তৈরি হতো। আমরা যেমন ছাত্র আন্দোলন থেকে, ছাত্র এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আহ্বান করে একটা রাজনৈতিক দল গঠন করেছি, গণ অধিকার পরিষদ। আমরা ছাত্র, যুব, শ্রমিক বিভিন্ন অর্গানাইজেশন গঠন করে একটা পরিপূর্ণ রাজনৈতিক দলের কাঠামো দাঁড় করিয়েছি অল্প সময়ের মধ্যে। তো 28 বছরে যদি নির্বাচন হতো, ডাকসু, চাকসু, জাকসু এরকম আরও অনেক নেতৃত্ব বের হয়ে আসতো। সেই মেধাবীদের তো সুযোগ দেওয়া হয় নাই, ছাত্রদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে, তাদেরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঠিকাদারি লাইসেন্স তুলে দিয়ে এই মেধাবীদেরকে রাজনীতি বিমুখ করা হয়েছে, যার ফলে জাতীয় রাজনীতিটা দুর্বৃত্তদের হাতে চলে গেছে। তো এই যে ছাত্রদের, আমি মনে করি ইন্টারিম অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে এভরি ইয়ার আপনার ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। 4টা যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, তারা যে স্বায়ত্তশাসন ভোগ করে, সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিতে হবে। আজকে এই আন্দোলনটা কারা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূত্রপাত হয়েছে। 18 সালে কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়। 52, 71, 69, 62 সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়টা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় কিছুটা ডেমোক্রেটিক স্পেস থাকে। বিশ্ববিদ্যালয়গুলো যদি এই ডেমোক্রেটিক স্পেস থাকে তাহলে আলটিমেটলি এটা সোসাইটিতে এর একটা প্রভাব পড়বে, রাজনীতিতে একটা পরিবর্তন আসতে বাধ্য। পাশাপাশি এই যে রাজনীতিতে পেশি শক্তির প্রভাব, কালো টাকার প্রভাব, এই যে যারা ইন্টারিম গভর্নমেন্টে আসবে, একজন ব্যক্তি যেন তার যে নির্বাচনী খরচ, ওই খরচের মধ্যে যেন সে খরচ করে, সঠিকভাবে তদারকি করতে হবে। কেন এত টাকার ছড়াছড়ি? আমরা আলোচনায় ছিলাম, আমরা আমাদের রিপোর্টেই দেখছিলাম যে এই ঘটনা মানে সরকার পতনের পরে দেশ জুড়ে একটা মানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অনেক লুটপাট করছে। এই যে রাজনৈতিক রেশারেশি, প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে সামাল দিবে কে? না, ওই জন্য আমি বলছিলাম যে যেমন আমাদের ফোকাস রাখতে হবে রাজনৈতিক পরিস্থিতি এবং এই যে দুর্নীতিবাজ অসৎ মানুষগুলো যেমন জনপ্রতিনিধি হতে না পারে, এবং এই যে যারা ঘরপড়ার মধ্যে আলু পোড়া খোঁজে, এই যে থানা থেকে অস্ত্র লুট করে, এটি কি সাধারণ জনগণ করছে? নো, অস্ত্র সাধারণ জনগণ দিয়ে কী করবে? পুলিশ সদস্যদেরকে নির্বিচারে কেন হত্যা করবে? কেন থানা আক্রমণ করবে? থানা তো আমার টাকায়, আপনার আমার ব্যাড ট্যাক্সের পয়সায়, এটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। পুলিশের কিছু এই আপনার অসৎ উচ্চবিলাসী অফিসারদের প্রতি ক্ষোভ থাকতে পারে, তাদের বিচারের দাবি জানানো যেতে পারে। যেমন আইজিপি, উনি একজন প্রফেশনাল মানুষ, কিন্তু ওনারা যে কয়েকদিন আগে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আন্দোলন করেছে ছাত্র জনতা, ওনারা বিএনপি জামাত বলে, র্যাবের ডিজি আইজিপি উনি তো পদে থাকতে পারে না। বৈষম্যবিধি ছাত্র সহ ছাত্রদেরকে আগে ওনাদেরকে পদ থেকে অপসারণ করতে হবে। পুলিশের প্রতি ক্ষোভ না, ক্ষোভ ওনাদের প্রতি, সেটা ওনাদের প্রতি দেখাতে পারে, কিন্তু থানায় আক্রমণ করা যাবে না। সাধারণ পুলিশ সদস্যদেরকে, তার সোলজার কয় টাকা বেতন পায়, তাদের পরিবারের কে দেখবে, এইটা যেন না করে আমি দেশবাসীকে হাত জোড়ে অনুরোধ করবো। তারা আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন। এইভাবে একটা অরাজক পরিস্থিতি চলতে পারে না। এইটা আমাদের সকলকে সম্মিলিতভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমরা করব। আমরা জেল থেকে এখন বের হয়েছি, সারা দেশে ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদেরকে আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি, কোনো রাষ্ট্রীয় স্থাপনা, সরকারি প্রতিষ্ঠান, এই যে ধরেন আপনার বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশন চ্যানেল দেখলাম 2-1টা জায়গায় ভাঙচুর হয়েছে। টেলিভিশন চ্যানেল সরকার আইন কানুন করে বাধ্য করেছে, একভাবে তারা সম্প্রচারে একটা নীতিমালায় গেছে। এখন তো আমরা স্বাধীনভাবে পলিসি নির্ধারণ করে দিচ্ছি। তো তাহলে প্রতিষ্ঠানের উপরে ক্ষোভ দেখানো যায় না। প্রতিষ্ঠানের সাথে অনেক ব্যক্তির রুটি রুজির একটা বিষয় আছে, তো প্রতিষ্ঠানকে নষ্ট করা যাবে না। আলটিমেটলি এটা দেশের সম্পদ, দেশের টাকা। বিভিন্ন জায়গায় দেখছি মিল ফ্যাক্টরি আগুন লাগিয়ে দিচ্ছে। এইটা আন্দোলনকারী সাধারণ জনগণের কাজ না। আমি এটা অনুরোধ করব, যারা করছেন তাদেরকে কিন্তু আমরা বিচারের মুখোমুখি করব। আপনাদেরকে অনতিবিলম্বে এগুলো বন্ধ করতে হবে, এবং আমরা কোনোভাবেই দেশের সম্পদ নষ্ট, দেশের প্রতিষ্ঠান ধ্বংস করা, এটাতে আমরা সমর্থন দেব না, এবং এটাতে কেউ সমর্থন দিবে না। যারা করবে তারা কিন্তু ফেঁসে যাবে। আমি পরিষ্কারভাবে বলছি, ইতিমধ্যে আমাদের খবর আসছে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে বিরোধী নেতাদের আগুন দিচ্ছে। যদি কেউ অপরাধ করে থাকে আমরা বিচারের মুখোমুখি করব। কেন তার বাড়িতে আগুন দেবো? কেন তার বাচ্চা কিংবা তার ওয়াইফ সেখানে আমরা আক্রমণ করবো? সংখ্যালঘুদের কেন সংখ্যালঘুদের আক্রমণ করা হবে? কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। তো আমার ধারণা এটা একেবারে সাদা চোখে আমরা যেভাবে দেখছি যে আমজনতা করছে সেটা না, এর পেছনে কোনো বিদেশি মদত কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, যে আন্দোলনকে আপনার সহিংসতা হিসেবে দেখানোর জন্য, আন্দোলনকারীদেরকে সহিংস হিসেবে দেখানোর জন্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক ফেক নিউজও ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2022 সালের ঘটনাও বর্তমানে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা তো হয়তো 2-1টা, কারণ এখন মেইন স্ট্রিম মিডিয়া আগের মতো তার এখন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন তো আমি যে ওপেন মিডিয়া, সো এখন তো মেইন স্ট্রিম মিডিয়ার সাথে সাথে নিউজ দিয়ে দিচ্ছে। সো এখন আমার মনে হয় এই গুজব এটা খুব বেশি
প্রভাব রাখতে পারবে না। আর এখন মানুষ কিন্তু খুব সচেতন, ক্রস চেক না করে ওইটি নিয়ে কথা বলে না। সে জায়গাতে মনে করি গুজব বা বিভ্রান্তি ছড়ালে আরেকটি বিষয় একটু জানতে চাই, যারা কোটা সংস্কার আন্দোলন করছিলেন তারাও কিন্তু বলছেন যে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের সহযোগিতা থাকবে, তারা কাজ করে যাবেন। কিন্তু যেভাবে দুর্নীতি এবং এই যে কি বলে দলীয়করণ হয়েছে আমাদের দেশে, সেটি থেকে আসলে মুক্ত হওয়া কিভাবে সম্ভব? এই ইন্টারিম গভর্নমেন্ট তো এই কাজটা করবে। এবং আমি অনুরোধ জানাবো আপনার এই প্রোগ্রামের মাধ্যমে দেশের বাইরে আমাদের যে মেধাবী তরুণরা, আমাদের মেধাবী মানুষরা দেশের বাইরে যারা আছেন, প্লিজ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির পাশে এসে আপনারা দাঁড়ান। এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলব। উইদিন 5 ইয়ার্সের মধ্যে আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়া করাবো। আমাদের অনেক মেধাবী গবেষক, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার দেশের বাইরে আছে। এই যে দলীয়করণের ফলে তাদের মেধার মূল্যায়ন হচ্ছে না, এই কারণে মান অভিমানে তারা দেশ থেকে চলে গিয়েছেন, দেশে আসছেন না। এখন তাদের জন্য অপার সুযোগ। আমি অনুরোধ করব সবাইকে, যেটা আমরা বলছি এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, কাজে এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে এখন রাষ্ট্র পুনর্গঠনে যার যার জায়গা থেকে যে কন্ট্রিবিউশন আমাদের রাখা যায়, যাদের বাইরে টাকা আছে দেশে এনে বিনিয়োগ করতে হবে, যার মেধা আছে সে দেশে এনে আমাদের চিকিৎসা ব্যবস্থা। কেন 24 লক্ষ আমাদের রুগী প্রতি বছর ভারতে যাবে? ভারত থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, কাশ্মীর থেকে মেডিকেল পড়তে আসে শিক্ষার্থীরা আমাদের দেশে, আর আমাদের শিক্ষা মেডিকেল চিকিৎসার জন্য যায় ভারত। কেন আমাদের চিকিৎসা ব্যবস্থার এই অবস্থা? কেন আমাদের এই আপনার গার্মেন্টসের আপনার একজন আপনার এমডি, আপনার আপনার সুপারভাইজার বলেন, মার্চেন্টাইজিং বলেন, নেপাল থেকে আনতে হয়, ইন্ডিয়া থেকে আনতে হয়। এখানে আমাদের দেশে কি দক্ষ লোক নেই? তাহলে আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো কি পড়াচ্ছে? তো এইখানে তো যোগ্য লোকের দরকার আছে। আমাদের অনেক মেধাবী তরুণরা দেশের বাইরে উচ্চশিক্ষা ডিগ্রি নিয়ে আছেন, তাদেরকে এখন দেশে আসা মনস্থির করতে হবে। এই দেশটাকে এখন গড়তে হবে। 17 বছর এই ফ্যাসিবাদ দেশটাকে যেই জায়গায় নিয়ে গেছে, ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি কাজ করি, আমার দৃঢ় বিশ্বাস উইদিন 5 ইয়ার্সের মধ্যে দেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এবং সেই চেঞ্জ করার মতো আমাদের লিডার এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার যে কানেক্টিভিটি সেটা তিনি যদি কাজে লাগান অনেক দূর আগায় নিতে পারবেন। কিন্তু তাকে আমাদের সহযোগিতা করতে হবে। এই কারণে বৈষম্যবিরোধী ছাত্ররা, আমরা ছাত্র জনতা, রাজনীতিবিদ সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা বলছি উইদিন 3 মাসের মধ্যে আপনার নির্বাচন দিতে হবে। সেখানে যদি পরিবেশ পরিস্থিতি ডিমান্ড করে যে আরও 2-1 মাস, সেটা আলোচনা সাপেক্ষে সেটা হতে পারে। কিন্তু অবশ্যই একটা পরিশুদ্ধ নির্বাচনী ব্যবস্থা, প্রশাসনকে শুদ্ধিকরণ অভিযান চালাতে হবে। এই যে ডিবি হারুনের মতো লোকেরা আমাদেরকে এই যে রিমান্ডে নিয়ে যে গরু ছাগলের মতো চোখ বেঁধে পা বেঁধে যে পিটাইলো, রাজনীতি করে অপরাধ, এই অত্যাচারগুলো যারা করেছে, এই যে আয়নাগর থেকে আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব এবং আরমান সাহেব বের হলো, ইলিয়াস আলীর এখনো খবর নাই। এই আয়নাঘর যারা নির্মাণ করেছে ওদের ক্ষমা নাই, ওদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এই যে বিপ্লব সাহেবরা, হারুন সাহেবের মতো যারা অফিসের হাতে গোনা কিন্তু 50 থেকে 60 জন হবে, অথবা 100 থেকে 150 হবে। পুলিশের সদস্য আছে 2.5 লক্ষ। নিশ্চয়ই আপনি যে প্রত্যাশার কথা বলছেন এগুলো পূরণ হবে, এবং দেশের মানুষও সেই প্রত্যাশাই করে যে নতুন বাংলাদেশ গড়ে উঠুক। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ।